নমস্কার। ইতিমধ্যেই আহ, যেমন বাইরের উত্তাপের পারদ চড়ছে, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় আসছে, তারই সঙ্গে নির্বাচনের উত্তাপের পারদও চড়ছে। এবং সেখানে কিন্তু ঝড় আসছে, তা হচ্ছে একে অপর, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা একে অপরের দিকে একেবারে অগ্নিবাণ ছুড়ে মারছেন। এই জায়গায় দাঁড়িয়েই আমরা আসন্ন বিধানসভা ভোট নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন অবশ্যই ডক্টর উজ্জয়িনী হালিম রয়েছেন। ইলেকশন ওয়াচের তরফ থেকে তিনি রয়েছেন এবং তিনি সমাজসেবী, সারা বছর সমাজসেবার মধ্যে দিয়ে যায়। যখনই ভোট আসে তখন আমরা চলে আসি তার কাছে, তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই বিষয়টা যেটা সার্বিকভাবে জানতে চাইব, যে আবারও একটা ভোট, এবং সেই ভোট মধ্যে দিয়ে দাঁড়িয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করে ফেলেছেন। প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, তার কারণ যেহেতু এবার দু দফায় ভোট হচ্ছে। সার্বিকভাবে এবারের ভোটকে কেমনভাবে দেখছেন আপনি? সার্বিকভাবে এবারের ভোটের একটা বিশেষ দিক রয়েছে। পশ্চিমবঙ্গে তো সবসময় যখন ভোট থাকে একটা দিক আছে যে পশ্চিমবঙ্গের মানুষ একটু নির্বাচন এবং রাজনীতি সচেতন। তারা বুঝে শুনে বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে হয়তো ভোট দিতে ভালোবাসে। রাজনৈতিক কথাবার্তাটা চায়ের দোকানে, রাস্তাতে, পথ চলতি মানুষদের মধ্যেও শোনা যায়। এবারের আবহটা কিন্তু বলতেই হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হলো সেই আবহে এবারে আমরা নির্বাচনের ময়দানে এসেছি, যেখানে আপনি সঠিকভাবে বলেছেন মনোনয়নপত্র দাখিলের শেষ সময় চলে এসেছে। সম্ভবত 13 তারিখ মনোনয়নপত্র তুলে নেবার লাস্ট ডেট আছে, কিন্তু 23 তারিখ এবং 29 তারিখে নির্বাচন। আর 27 লাখ মানুষের নাম এখনও তারা ভোট দিতে পারবেন কি পারবেন না এই অনিশ্চয়তার মধ্যে আছে। পারবে নাই ধরে নিতে হবে, কারণ এখন ভোটার লিস্টও ফ্রিজ করা হয়েছে। তো এই আবহে প্রত্যেকবারের মতন অনেকগুলো ইস্যু আছে। একদিকে তো আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাজনৈতিক দল তাদের ইস্তেহার বা ঘোষণাপত্র সামনে এনেছে, তাতে অনেক প্রতিশ্রুতি রয়েছে। যে শাসক দল তার যে সমস্ত পপুলার স্কিম আছে সেগুলোকে কন্টিনিউ করার কথা বলা হয়েছে। যারা বিরোধী দল তারা পরিবর্তনের কতগুলো অভিমুখের কথা সামনে এনেছেন। অন্যদিকে আমাদের কেন্দ্র থেকে যারা হেভিওয়েট ক্যাম্পেইন করার জন্য প্রধানমন্ত্রী থেকে গৃহমন্ত্রী পর্যন্ত এবং আরও অনেক তারকারা আসছেন, ক্যাম্পেইন হচ্ছে, সব মিলিয়ে সরগরম যেমন নির্বাচনের আগে হয় নির্বাচনী প্রচার, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া, এবং জল্পনা কল্পনা এবারও হচ্ছে। প্রত্যেকবারই জল্পনা কল্পনার একটা অভিমুখ থাকে, এবার কি পরিবর্তন, সেই 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 দিকটাও আমরা আলাপ আলোচনার মধ্যে শুনতে পাচ্ছি। আলটিমেটলি তো কি হবে সেটা সময়ই বলবে, কিন্তু রণাঙ্গনটা প্রস্তুত হয়েছে। একেবারে একেবারে খুব দারুণ শব্দ তিনি ব্যবহার করেছেন, রণাঙ্গনটা কিন্তু প্রস্তুত হয়েছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তাই দিকে তো নজর রাখতেই হবে, এবং তার জন্য আমাদের অবশ্যই 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এবার স্পেসিফিক বেশ কিছু জায়গায় আসব, তার কারণ মহিলা ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি যদি ভুল না বলি প্রায় 40 লক্ষ মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। আমি একটুখানি ধরে ধরে আসবো। আমি প্রথমে মানে বিদায়ী রাজ্য সরকারের কথায় আসবো। রাজ্য সরকারের দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা রাজ্য সরকার যে বিষয়গুলো প্রকল্প করেছে বেশিরভাগটাই হচ্ছে মহিলা কেন্দ্রিক। যদি আমি স্বাস্থ্যসাথী কার্ডের কথাও বলি, সেটাও একটা মহিলার নামেই ইস্যু হওয়া, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছু, এবং ভোটের ঠিক আগে আগে যুবসাথী। যেহেতু আপনারা সাধারণ মানুষের সাথে একেবারে গ্রাউন্ড লেভেলে মিশে কাজ করেন, কি মনে হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যুবসাথী কিংবা স্বাস্থ্যসাথী, যেমন গতবারের ভোটে রাজ্য সরকারকে একটা ডিভিডেন্ড দিয়েছিল, 2026-এর ভোটে কি এটা আদৌ সম্ভব, নাকি পরিস্থিতিটা খুব কঠিন মনে হচ্ছে? তো নিঃসন্দেহে এই ধরনের স্কিমগুলোকে অনেকে পাইয়ে দেওয়ার রাজনীতি বলেন, আমি সেভাবে দেখি না। কারণ এন্টাইটেলমেন্ট আর পাইয়ে দেওয়া এক কথা না। মানুষের, জনগণের করের টাকাতে কিছু এন্টাইটেলমেন্ট তাদের কাছে, মানুষের কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে। এইটা কোনো
হ্যাঁ, কর ফেরত বেসিক্যালি এটাকে দয়ার দান বা কোনো একটা রাজনৈতিক দলের বিশেষ অনুদান এইভাবে দেখাটা বোধহয় উচিত না, কারণ সরকার এবং রাজনৈতিক দল যে এক নয় এই জায়গাটা আমাদের আলাপ আলোচনাতে স্পষ্ট কখনো হয় না, কারণ যে দল সরকারে থাকে আমরা সরকার বলতে সবসময় সেই দলের কথা বুঝি, অথচ সরকারের ভূমিকা এবং একটা শাসক দলের ভূমিকা এক হয় না, এক হওয়া উচিত নয় সংবিধান মতে। তো যাই হোক, সেই তর্কে না গিয়ে আপনি যে প্রশ্ন করছেন যে এটা কতটা ডিভিডেন্ড দেবে, ডিভিডেন্ড মানে একটা জনপ্রিয়তা তো আছেই, এবং এই স্কিমে কিছুদিন আগেই দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে টাকার অঙ্ক বৃদ্ধি হলো। অন্যদিকে আমরা যারা বিরোধী দল তাদেরকেও শুনছি বলতে যে তারা ক্ষমতায় আসলে তারা টাকার অঙ্ক আরও বৃদ্ধি করবে। হ্যাঁ, তার মানে বুঝতে পারা এখানটাই, তার মানে এই স্কিমটার একটা যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মানুষের মধ্যে এবং যে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, এই বিষয়টা কিন্তু শাসক বা বিরোধী কেউই অস্বীকার করছেন না। কেউ যদি বলেন এই টাকা, অন্যজন বলছেন আরও বেশি টাকা দেব, এই একটা বিষয় রয়েছে। তবে আমরা আমাদের সংগঠনগতভাবে একদম সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছিলাম একটাই প্রশ্ন নিয়ে, যে নির্বাচন আসছে, যে সরকারি ক্ষমতায় আসুক তার কাছে আপনি কী চান। তো আমরা বেশ কিছু মহিলাকে এই ধরনের 30 সেকেন্ডে উত্তর দেওয়ার জন্য ইন্টারভিউ করি গ্রামে এবং শহরে। আমরা শহরের মহিলাদের মধ্যে যে উত্তর দেখলাম সেইখানে, বা গ্রামীণ মহিলাদের মধ্যেও যে উত্তর দেখলাম সেখানে কিন্তু এই স্কিমের প্রতিফলন বা স্কিমের কথা আসলো না। শহরের মহিলারা বলছেন তারা সুরক্ষার অভাব বোধ করছেন, তারা মহিলাদের সুরক্ষার বিষয়টাকে আরও সামনে নিয়ে আসতে চান, যাতে মহিলাদের সুরক্ষা সার্বিকভাবে করা যায় সেই দিকে যে সরকারি আসুক তাদের কাজ করা উচিত। গ্রামীণ মহিলারা অন্যদিকে বলছেন তাদের এখনও ঘরবাড়ি নেই, তাদের এখনও শৌচালয় নেই, তাদের এখনও তারা যারা চাষবাসের সাথে যুক্ত সেখানে জলের সমস্যা, অর্থাৎ তারা জীবন জীবিকার দিকটা, লাইভলিহুডের দিকটা, চাষবাস, ঘরবাড়ির দিকটা, এইগুলো তাদের বড় দাবি আকারে সামনে আসছে। আমি এটা কোনো প্রামাণ্য স্যাম্পল সাইজ করেছি এটা বলতে পারবো না, র্যান্ডামলি আমরা যে সার্ভে করেছি এবং মহিলাদের মধ্যে যে সার্ভে করেছি সেখান থেকে এই দুটো জিনিস আমরা দেখলাম। আরবান এরিয়াতে সেফটি সিকিউরিটির ডিমান্ডটা খুব প্রমিনেন্ট, রুরাল এরিয়াতে লাইভলিহুডের ডিমান্ডটা খুব প্রমিনেন্ট। সুতরাং একটা জিনিস তো এখানেও বোঝা যাচ্ছে যে শুধু স্কিমগুলো আনার পরেও স্কিম দিয়ে লাইভলিহুডের সমস্যার সমাধান করা যায়নি, হয়তো কিছুটা ঠেকা দেওয়া গেছে কোনো দিকে। সেটা আপনার স্বাস্থ্যসাথী তো ঠিক আছে, ইউনিভার্সাল একটা হেলথ কেয়ার, সেটা কেন্দ্রীয় সরকারেরও একটা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে জনকল্যাণমূলক প্রকল্প বা স্কিম থাকবে, কিন্তু সামগ্রিকভাবে উন্নয়ন করতে গেলে অর্থনৈতিক জায়গাটাতে যে কাজটা করা দরকার, জীবন জীবিকার দিকে মানুষকে আরও শক্তপোক্ত করা যে কাজটা করা দরকার, সে পথে বোধহয় যে দলই ক্ষমতায় আসুক তাদেরকে ভাবতে হবে এবং আরও অনেক পথ হাঁটতে হবে। মানুষদের সাথে কথা বলে এইটুকু আমাদের বোঝা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি তুলে ধরছেন যে মানুষের সঙ্গে কথা বলে ইলেকশন ওয়াচ যেভাবে কাজ করে, 30 সেকেন্ডের প্রশ্ন সরকারের কাছে কি চাইছেন। শহরের মহিলারা একেবারে সরাসরি বলছেন তারা সিকিউরিটি চাইছেন, নতুন যে সরকার আসুক তার কথা সিকিউরিটির অভাব বোধ করছেন। আর গ্রামীণ মহিলারা তাদের চা পাওয়ার বিষয়টাই অবশ্যই হচ্ছে রাস্তাঘাট, বাড়ি, সমস্ত কিছু। এরই পাশাপাশি আরও একটি বিষয় আমি সরাসরি আপনার কাছে জানতে চাইব, তা হচ্ছে ঠিক ভোট ঘোষণা হওয়ার 2-3 দিনের মধ্যেই যখন মুখ্যমন্ত্রী তিনি যখন এসআইআরের প্রতিবাদে তিনি যখন ধর্মতলায় অনশনে বসেছিলেন, ঠিক সেই জায়গা থেকেই ঘোষণা করা হয়েছিল যুবসাথী প্রকল্প, এবং সেটা খুব দ্রুত বেকারদের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায়। সেটাও বিরোধীরা বলেছেন তারা পাইয়ে দেওয়ার রাজনীতি। এটাকে কিভাবে আপনারা দেখছেন? দেখুন, যে কোনো জনকল্যাণমূলক প্রকল্পকে নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো, কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে টাইমিং, অপটিক্স, সিম্বলিজম, এগুলো যদি আমরা ভাবি যে কোনো রাজনৈতিক দল, আমরা যেহেতু রাজনৈতিক দল নির্বিচারে কাজকর্ম করি, তো আমরা ম্যানিফেস্টোর উপরে একটু কাজ করছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের ম্যানিফেস্টোগুলোতে কী বলছে। ঠিক ম্যানিফেস্টোতে বা এমন কোনো প্রতিশ্রুতি যেটা ঠিক নির্বাচনের আগে হয়, তখন এই প্রশ্নটা মানুষের মনে আসতেই পারে ঠিক নির্বাচনের আগে হলো কেন। হ্যাঁ, এবং এটা ভালো জিনিস হতে পারে নিশ্চয়ই, বেকার ভাতা ইত্যাদি ইত্যাদি। বেকার ভাতার কনসেপ্ট তো নতুন না, আগেও বেকার ভাতা ছিল, তারা নাম লেখাতে হতো, একটা সিস্টেম ছিল ইত্যাদি। তো এবং আবারও সেই কথাই যে এই যে টাকাটা বেকার ভাতা হিসেবে পাবেন সেটা দিয়ে বেকারত্বের সমস্যার কোনো সমাধান না। হ্যাঁ, কিন্তু তারপরেও
এটা হয়তো তাদের কিছুটা সাপোর্ট করবে নিঃসন্দেহে, কিন্তু অ্যানাউন্সমেন্টটা যখন ঠিক নির্বাচনের আগে হয়, এটা একটা অপটিক্স বা একটা সিম্বলিজমের জায়গা তৈরি করে। মানুষ এটা প্রশ্ন করতেই পারে যে এটা ঠিক এই সময়ে কেন হলো। তবে এখানে ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, সুতরাং ব্যাপারটা হবে, এরকম না যে এই প্রতিশ্রুতিটা ফাঁকা প্রতিশ্রুতি। অনেক সময় অনেক প্রতিশ্রুতি করা হয় সব নানান রকম ইস্তেহারে, যেগুলোতে আপনি বুঝতেই পারবেন না যে এগুলো করবে কি করে, যে যে সরকারি ক্ষমতায় আসুন এর পিছনে টাকাটা কোথা থেকে আসবে। কিন্তু অন্তত এই যে প্রকল্প কথা ঘোষণা হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশনও হয়েছে। এবারে সামগ্রিকভাবে যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন তারা আরও ভালো বলতে পারবেন যে রাজ্যের সামগ্রিকভাবে অর্থনৈতিক পরিস্থিতিটা কি, একটার পর একটা ওয়েলফেয়ার স্কিম এনে তাতে যে টাকা বরাদ্দ করা হচ্ছে সেই টাকা সাস্টেনেবলি আসা সম্ভব কি না, এবং আর তাছাড়া আমাদের কর্মসংস্থান ইত্যাদির লক্ষ্যেই বা সরকার কি করবেন বা কি আগামী সরকার কি করবে ভাবছে, এগুলো বড় প্রশ্ন। কিন্তু সেটা একটা তো আমরা জানি যে যখন একটা এরকম চমক আসে সামনে, অন্য ফান্ডামেন্টাল প্রশ্নগুলো একটু পিছনে সরে যায়। এবং এটা খুব নিশ্চিত, এটা খুব স্বাভাবিক যে কথাটা যে কর্মসংস্থান হওয়াটা অত্যন্ত জরুরি দরকার, এটা খুবই ঠিক। আমি একটা বিষয় জানতে চাইবো যে মানে লাস্ট 15 বছরের হিসেব নিকেশ যদি দেখা যায়, বিভিন্ন মেলার পরিমাণ বেড়েছে এবং সেই মেলা কভার করার সূত্রে আমি দেখেছি, আমি যদি একদম স্পেসিফিক, আমি ধরুন বলছি রাজ্য খাদি মেলা, আমি জাস্ট একটা কথা বলছি, প্রচুর আর্টিসানস তারা কিন্তু আসে এবং আর্টিসানসরা তারা এসে তাদের হাতে তৈরির যে জিনিস তারা একটা ডিরেক্টলি বায়ারের কাছে তারা বিক্রি করতে পারছে। মেলার বিষয় থেকে তো এই যে বিষয়টা আর্টিসানদের এই সুযোগটা, এটাও তো একটা ভালো দিক। মানে এই মেলা, অনেকে বিরোধীরা হয়তো এই প্রতিবেদন দেখে বলতেই পারেন যে না একেবারেই তা নয়, তার কারণ আমি খুব যেহেতু কভার করার বা সাংবাদিকতার সূত্র ধরে দাঁড়িয়ে জেলাভিত্তিক কাজ করতে হয় বলে আমি দেখেছি যে এই ধরনের একেবারে প্রান্তিক মানুষ তারা চায় যে শহরে এই ধরনের কোনো একটা বিশাল কর্মযজ্ঞ হোক। আমরা অনেক স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের সাথে কাজ করি, সামাজিক সংগঠন হিসেবেও আমি অন্য যেখানে কাজ করি। তো মেলাটা কিন্তু খুব ভালো এভিনিউ। আমি এমন অনেক মহিলার সাথে কিছুদিন আগেই আমি গ্রামে গেছিলাম, কথা বলছিলাম যে সে শুধু এই রাজ্যে নয়, এই রাজ্যের বাইরেও অনেক জায়গায় মেলাতে অংশগ্রহণ করেছে। আমাকে 5-6টা বড় বড় শহরের নাম বলল। এবং এটা মেলাতে অংশগ্রহণ মহিলারা যখন করছেন তাদের তৈরি পণ্য নিয়ে, সেটা যেমন একটা অর্থনৈতিক দিক আছে, তার আরেকটা দিক মহিলাদের ক্ষমতায়নের দিকটা রয়েছে। হ্যাঁ, যে মহিলা তার পণ্য নিয়ে দিল্লি গেছেন, রাজস্থান গেছেন, গুজরাট গেছেন, গিয়ে সেখানে বিক্রি করে এসেছেন, তার যে এক্সপোজার, তার যে ক্ষমতায়ন, এই দিকটাকে ছোট করে দেখার একেবারেই উচিত না। এবং এসএইচজি স্বনির্ভর গোষ্ঠী তো একটা বিপ্লব এনেছে একদম আমাদের গ্রামীণ স্তরে মহিলাদের মধ্যে, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ভিতটাকে শক্তিশালী করার, তার সাথে সাথে পরিবারের ভিতরে এবং সমাজের মধ্যেও তাদের কথা বলার জায়গাটাকে জোরদার করার, এটাকে অস্বীকার করার উপায় নেই। এবং এটা শুধু আমাদের রাজ্যে সীমাবদ্ধ না, এটা সারা দেশেই হয়েছে। সুতরাং এটা মেলার বিরোধিতা কে করবেন আমার জানা নেই, কারণ মেলাগুলো এবং বহু বছর ধরে, এবং এই আমি আজকে 40 বছর ধরে জানি, আমরা নিজেরা অংশগ্রহণ করেছি, গ্রামশ্রী মেলা ইত্যাদি ইত্যাদি, বহু নানান রকম মেলা নানান গভর্নমেন্ট স্কিমে চলেছে। এটা একটা ভালো অ্যাভিনিউ, এটা হোক, মানে মার্কেট লিঙ্কেজটা তো দরকার, এটা খুব ভালোভাবেই দরকার। তবে আরও আর্টিজানদের জন্য আরও ইনভেস্টমেন্ট দরকার, সেখানে যাতে তাদের যে গোষ্ঠীগুলো রয়েছে তারা যাতে বার্গেনিং পাওয়ারটা তাদের আরও বাড়ে, তাছাড়া কোয়ালিটি কন্ট্রোল ইত্যাদি বিষয়গুলো হয়। মানে আরও অনেকগুলো জায়গা আছে, শুধু মেলা করে দিলাম তাতেই সমস্ত সমস্যার সমাধান হয় না। তবে যতটুকু আমরা অর্জন করতে পেরেছি, আমি রাজ্য কেন্দ্র আলাদা করছি না, আমাদের এই গ্রামে সরকারগতভাবে গ্রামের উন্নয়ন করার ক্ষেত্রে কেউই কিছু করেননি এরকমটা তো ব্যাপারটা না। কিছু যেটা হয়েছে, যেটা পজিটিভ অর্জন হয়েছে, আমাদের সেই অর্জনের উপরে দাঁড়িয়ে আরও অর্জনের কথা ভাবতে হবে। সমস্ত কিছুই আমি নেগেটিভ আলোকে দেখতে পারি না, আর সব কিছুই নির্বাচনের আলোকেও দেখার উচিত নয়। হ্যাঁ, তো ঠিক, তো যেটা হয়েছে সেটা যাতে আরও ভালো করে, যেটা ভালো হয়েছে সেটা যাতে আরও ভালো করে হয়, সেই দিকে নিশ্চয়ই আগামী দিনে সরকার দৃষ্টিপাত করবে। যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, যেটা খারাপ বা যেটা যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার কোনো জায়গা নেই। যে কথা উনি একদম খুব স্পেসিফিকভাবে বলছেন, শহরের মহিলারা কিন্তু নিরাপত্তা চাইছে, তার কারণ হ্যাঁ এই শহরেই তো আরজিকরের মতো
মতো ঘটনা ঘটেছে, আবার এটাও ঠিক যে আরজি করের মতো ঘটনা ঘটলেও সেটা কিন্তু 3টি কোর্টে, আমি যদি ভুল না বলি, ট্রায়াল হয়েছে। লোয়ার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জায়গায় গিয়েও কিন্তু ট্রায়াল হয়েছে। সুতরাং সেখানে কিন্তু রাজনীতিকরণ এটা না করাই আমার মনে হয় ঠিকঠাক কাজ হবে। আমি একদম এবার একটুখানি কেন্দ্রভিত্তিক, মানে ওভারঅল কেন্দ্রভিত্তিক একটা জায়গায় আসবো। এবারের ভোটে সব থেকে আলোচনার বিষয়, গতবারের ভোটেও তাই ছিল, অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। শুভেন্দু অধিকারী তিনি 2টি কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এবার সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভবানীপুর। আমরা যেটা একটা বিষয়ে দেখছি, একজন প্রার্থী যখন 2টি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান, সেটা কি, আমি জাস্ট একটা খুব জেনারেল বিষয় রাখবো, তাহলে কি তার লড়াইয়ের দিকটা অনেক বেশি সিকিউরড হয়ে যায়? মানে 2টো কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছেন, একটা একদম গ্রামীণ নন্দীগ্রাম, আরেকটা হচ্ছে শহর। কি মনে হচ্ছে? আমি জানি না, এটা একদম ব্যক্তিগত মত বলছি যে যখন কেউ 2টো কেন্দ্র থেকে দাঁড়ান, 2টো কেন্দ্র থেকে দাঁড়ানো আমাদের সংবিধান এবং আমাদের যে রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট আছে তাতে অনুমোদন করে বলেই তারা দাঁড়ান, কোনো বেআইনি কাজ না। কিন্তু একজন সাধারণ ভোটার হিসেবে আমার মনে হয় 2টো কেন্দ্র কোনো একটাতে জিতবেন, কোনো একটাতে হারবেন, বা দুটোতেই হারবেন বা দুটোতেই জিতবেন, কিছু একটা হবে। যখন দুটোতেই জিতবেন, এরকম যখন অনেক ক্ষেত্র হয়েছে, তখন তো তাকে কোনো একটা কেন্দ্র ছেড়ে দিতে হবে, সেখানে আবার নির্বাচন হবে, হ্যাঁ, এবং আবার বাই ইলেকশন হবে, এবং তার জন্য যে খরচটা লাগবে সেই টাকাটা কিন্তু মানুষের টাকা, আমার আপনার করের টাকা থেকে সেখানে আরেকবার নির্বাচন হবে। আমি অনেক রাজনৈতিক দলকে বলতে শুনেছি নির্বাচনে ব্যয় সংক্ষেপ করার কথা, সেই আমি যদিও একেবারেই সমর্থন করি না, কিন্তু তারপরেও ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা যখন এসেছে, সেই অনুষঙ্গে সবচেয়ে আগে এসেছে নাকি খরচ কমবে নির্বাচনে। তো যদি সেইটাই একটা বড় উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের হয়তো ভবিষ্যতে নির্বাচন কমিশনকে ভেবে দেখতে হবে, একজন প্রার্থী একাধিক জায়গা থেকে দাঁড়াবেন, এর পিছনে দাঁড়াতে পারেন, আমি এখনকার বর্তমানে যে পরিকাঠামো বা আইনি কাঠামো তাতে দাঁড়াতেই পারেন, কিন্তু এটার কতটা যৌক্তিক হয় ব্যাপারটা, এবং সেইটা তার জয়কে নিশ্চিত, যেমন একদিকে করে কি করে না সেটা পরিসংখ্যান দিয়ে দেখতে হবে, কিন্তু কোথাও কোনো একটা দিক থেকে হয়তো তার কোথাও একটা, মানে কি বলবো, কোনো একটা দিকে তিনি যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করছেন না, তাই 2টো জায়গা থেকে দাঁড়িয়েছেন, এটাও যেমন হতে পারে। অন্যদিকে একটা রাজনৈতিক চাল, 2টো জায়গা থেকে দাঁড়িয়েই আমি আমার ক্ষমতা দেখাচ্ছি, সেটাও হতে পারে। আলটিমেটলি দেখুন, আমাদের রাজনীতিতে এখানেই সমস্যা হয়েছে। আমরা যেটা পশ্চিমবঙ্গ ইলেকশন বাস থেকে যে কাজটা করি, আমরা বলি প্রার্থী চিনুন, প্রার্থীর ব্যাকগ্রাউন্ড জানুন এবং প্রার্থী হিসেবে ভোট দিন। এখন মানুষ কিন্তু, আমরা এটাও দেখেছি আমাদের সার্ভে থেকে, মানুষ আলাদা করে আর ঠিক প্রার্থী দেখে ভোট দেন না, দলের যারা তারকা, যা প্রধান ফেস, তাদের দেখে ভোট দেন। হ্যাঁ, তো তৃণমূলের নিঃসন্দেহে প্রধান ফেস আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, বা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুভেন্দু রয়েছেন নিঃসন্দেহে বিজেপির পশ্চিমবঙ্গের বড় ফেস। তো তিনি এবারে মমতা ব্যানার্জি, সেই জন্যই বলছেন প্রত্যেকটা আসনেই মমতা ব্যানার্জি লড়ছেন, সেখানে না দাঁড়িয়েও উনি একটা রূপক হিসেবে বলছেন, এবং শুভেন্দুও হয়তো সেটাই বলতে চাইছেন, প্রত্যেকটা আসনেই শুভেন্দু লড়ছেন, হ্যাঁ, আমিই মুখ। তো এই আমিই মুখটা আমাদের যে গণতান্ত্রিক এবং নির্বাচনী কাঠামো, সেটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি কিন্তু বললে, বা যেভাবে আমাদের স্ট্রাকচারটা করা হয়েছে সেভাবে যায় না। এখানে প্রতিটি প্রার্থীরও কিন্তু নিজস্ব একটা ক্যারিশমা ছাড়া দায়বদ্ধতা থাকা উচিত, কারণ যদি শুধু একজনই মুখ হতেন, তাহলে একটা নমিনেশন ফাইল করলেই হয়ে যেত, সব জায়গায় তো ওনারাই মুখ, তাই না? প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্রার্থীকে আলাদা করে নমিনেশন, তার সাথে হলফনামা ইত্যাদি ইত্যাদি দিতে হচ্ছে কেন? কারণ তাদেরও একটা দায়বদ্ধতা, তাদেরও দায় দায়িত্বর একটা বিষয় রয়েছে। আগামী 5 বছর তাদেরও কিছু কাজ করতে হবে, শুধু একজন 2 দলের প্রধান নেতা বিরোধী নেতারা কাজ করবেন এরকম ব্যাপারটা না। কিন্তু এখন আদতে হয়ে গেছে এটা, মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে প্রচারে, তার এটাই সামনের সারিতে থাকে, এবং সামনে এইভাবে যখন থাকে মানুষও প্রভাবিত হন। খুব 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 বাস্তব কথা তিনি কিন্তু বলছেন যে মুখ বনাম মুখের লড়াই। একেবারে যখন এই রাজ্যে ভোট, তখন তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি একদম সম্মুখ সমরে এই 2টো রাজনৈতিক দল। কিন্তু এর পাশাপাশি যারা মুখবিহীনভাবে লড়ছেন, সেখানেও মুখ রয়েছে। আমি 2টো পার্টির কথা বলবো। এবারের ভোটে ভীষণভাবেই মানে শোনা যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংখ্যালঘু ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আইএসএফ,
দুই আম জনতা উন্নয়ন পার্টি, আম জনতা এখন নামটা চেঞ্জ হয়ে গেছে আম জনতা উন্নয়ন পার্টি, এবং এর সঙ্গে অবশ্যই যদি সিপিএম কিংবা কংগ্রেস এই দুটো দলকে ধরা হয়। আমি সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা খুব স্পেসিফিক্যালি আসবো, তার কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক সত্যি রাজ্যের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কি মনে হচ্ছে এবার কি সংখ্যালঘু ভোট ব্যাংক কার্যত মানে বিভক্ত দুটো রাজনৈতিক দল এবং সঙ্গে তৃণমূল কংগ্রেস যা করেছে বিগত দিনে? প্রথমেই একটা কথা বলা দরকার, পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচের পক্ষ থেকে আমরা সংখ্যালঘু লেন্স দিয়ে কোনো বিশ্লেষণ করি না। হ্যাঁ, আপনারা আমাদের যে আগের রিপোর্টস ইত্যাদি দেখেছেন, তাতে আমরা ধর্মটাকে এনে কোনো রকমভাবেই বিশ্লেষণ করি না, এবং আমরা ভোট ব্যাংক রাজনীতির ব্যাপারটাও পছন্দ করি না। মানুষ, প্রত্যেকটা ভোটারের একটা বৈধ ভোট রয়েছে এবং সে তার ভোট দান করবে। যবে থেকেই ভোটারকে ভোট ব্যাংক হিসেবে দেখার রাজনীতি চালু হয়েছে, তার সাথে আনুষঙ্গিক অনেক সমস্যা এসেছে। এটা আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। অন্যদিকে এবারে একদম ব্যক্তিগতভাবে বলি, যে প্রশ্নটা আপনি করছেন এটা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের মনের প্রশ্ন, যে এবারে যাদেরকে আমরা সংখ্যালঘু বলছি, যাদেরকে আমরা মহিলা ভোট ব্যাংক বলছি, তারা কোন দিকে ভোট দেবেন, কোন দিকে যাবেন। তো আমার মনে হয় যে একটা তো এসআইআর এর একটা প্রভাব হবে। প্রচুর মানুষ, যেমন আপনি বললেন মহিলাদের নাম বাদ গেছে, প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে, কিন্তু তারপরও এটা আমি জন্মেছি পশ্চিমবঙ্গে, বড় হয়েছি পশ্চিমবঙ্গে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে যেটা আমার মনে হয়, পশ্চিমবঙ্গবাসীকে আমরা কোনোদিন খুব ধর্মীয় মেরুকরণ ভিত্তিক ভোটদান করতে দেখিনি। তো সুতরাং যে সমস্ত দল শুধুমাত্র ধর্মের অ্যাপিলটাকে নিয়ে মানুষকে কনসলিডেট করতে চাইছেন, তারা কতটা সফল হবেন আমার সন্দেহ রয়েছে। কারণ যেটা প্রথমেই একদম শুরুতে বলছিলাম, কিছুটা হলেও পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন অন্যান্য রাজ্যের তুলনায়, কিছুটা হলেও এখানকার মানুষ 5টা পলিসি নিয়ে কথা বলেন, এসআইআর নিয়েও নানান সময় কথা বলছেন। তো তারা যে শুধুমাত্র আমার ধর্মের মানুষ বা আমার এই ধর্মের মানুষদের এক হতে হবে বলে ভোট দেবেন বলে আমার মনে হয় না, এবং সেটা উচিতও বলে আমি মনে করি না। কারণ ধর্ম তো ভীষণ ব্যক্তিগত জায়গা থেকে প্র্যাকটিস করার ব্যাপার, সেটাকে টেনে এনে যখন ক্যাম্পেইন হবে নির্বাচনে, সেটাকে টেনে এনে যখন ভোট ব্যাংক হিসেবে দেখা হবে, মতুয়া ভোট ব্যাংকই হোক, মুসলিম ভোট ব্যাংকই হোক, মহিলা ভোট ব্যাংকই হোক, এইভাবে, বা রাজবংশী ভোট ব্যাংক হোক, এইভাবে ভোট ব্যাংক হিসেবে দেখা একদিক থেকে নাগরিকদের আমার মতে অপমান করা। নাগরিক, তার প্রত্যেকের ভোটাধিকার রয়েছে, তাকে আমি এই রকম একটা পকেট বা একটা গ্রুপ হিসেবে দেখতে পারি না। কারণ আপনি যদি শুধু ধর্মীয় সংখ্যালঘুদের দেখেন বা মতুয়াদের দেখেন, যে গ্রুপ হিসেবে আপনি তাদের দেখতে চাইছেন, প্রত্যেক মতুয়া বা প্রত্যেক সংখ্যালঘু মানুষের কি স্বার্থ এক, তাদের কি সমস্যা এক, তাদের কি চাহিদা এক? হ্যাঁ, চাহিদা তো এক। তাদের মধ্যেও অনেক লেয়ার রয়েছে, তাদের মধ্যেও অর্থনৈতিকভাবে অনেক ফারাক রয়েছে। সুতরাং আমরা সেইগুলো আলোচনায় নিয়ে আসি না বলে, এবং রাজনৈতিক দলরাও ভোট ব্যাংকের পলিটিক্স করে স্বচ্ছন্দ বোধ করেন বলে, ভোট ব্যাংক পলিটিক্সটা খুব সহজ কথায় এসে গেছে। কিন্তু আসলে এই দুটো মানুষের স্বার্থ এক নয়। আমাদের যে শ্রেণীতে আমরা বিলং করি, যেভাবে যে গ্রামে, আমি যেটা আগে বলছিলাম, 2 মহিলা, একজন গ্রামীণ, একজন শহরের, দুজনেই মহিলা মানেই কিন্তু তারা এক মহিলা ভোট ব্যাংক এবং একরকমভাবে ভোটার হিসেবে বিহেভ করবেন তা নয়। হ্যাঁ, সুতরাং এই নুয়ান্সেসগুলোকেও মাথায় রাখা দরকার, এবং শুধুমাত্র ভোটের নামে রাজনীতি করা তো উচিতই না। আমাদের নির্বাচন কমিশনও সেটা এনকারেজ করে না, ভোটের নাম এই ধর্ম টেনে এনে ক্যাম্পেইন করা ইত্যাদি। তবে একটা কথা ঠিক, যে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা, আমাদের যত মহিলাদের রিপ্রেজেন্টেশনের কথা আমরা বলছি, পিছিয়ে পড়া জনজাতির রিপ্রেজেন্টেশনের কথা বলছি, কোথাও এইটাও আমি শুনছিলাম, আমাকে একজন বলছিল ধর্মীয় সংখ্যালঘুদের রিপ্রেজেন্টটা কি সমস্ত রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটের মধ্যে রাখতে পারলো? আমি প্রথমেই বললাম আমরা এটা নিয়ে অ্যানালিসিস করি না, কিন্তু যারা এটা নিয়ে সচেতনভাবে খবর শুনছেন বা চর্চা করছেন, সেখানেও এখন একটু আমরা দেখতে পাচ্ছি যে একটা মেরুকরণ হচ্ছে, যে মেরুকরণটা অনভিপ্রেত। এটা খুব মানে সযত্নে ব্যবহার করছে। হ্যাঁ, চিরকালই করেছে। দেখুন, মানে মুসলিম অঞ্চলে মুসলিম প্রার্থী দেওয়া, হিন্দু অঞ্চলে হিন্দু প্রার্থী দেওয়া, এইটা হয়েছে, উল্টোটা কমই হয়েছে। সেটা
সেটা ভাঙতে পারলে ভালোই, কিন্তু সেটা ভাঙার নাম করে আবার অন্য অন্য ধরনের চূড়ান্ত মেরুকরণটাও সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো দিক থেকেই গণতন্ত্রকে শক্তিশালী করে না। ঠিক। তো আমাদের এইগুলো খেয়াল রাখা দরকার। একদম একদম খুব স্পষ্টতই বক্তব্য রাখছেন। এবার আমি একটা বিষয়ে আসবো, এবার তারকা প্রার্থী মানে কোট আনকোট যারা রূপলী জগতের সেলিব্রিটি, 2011 থেকে আমরা দেখেছি তারকা প্রার্থীর সংখ্যা 16তেও অনেকটা বেড়েছে। এইবার কিন্তু দেখা গেল যে তারকা প্রার্থীর সেই দিক থেকে কিন্তু খানিকটা কমলো, আবার নতুন কিছু মুখ দেওয়া হলো, বা এরকম কোনো প্রার্থী যারা প্রার্থী হবেই ধরে নেওয়া হয়েছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। আবার রাজ্যসভাতেও অনেক মুখ, কোট আনকোট সেলিব্রিটি অনেক মুখ গেছে। সযত্নে এবার তৃণমূল কংগ্রেস তাদের একটা প্রার্থী তালিকা প্রকাশ করলো। এরই পাশাপাশি আমরা যখন এই প্রতিবেদন করছি, বিজেপি, আমি যদি খুব ভুল না বলি, সম্ভবত 4 দফায় তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমি খুব স্পেসিফিক্যালি একটা জায়গায় আসবো, বন্দরের ক্ষেত্রে ববি হাকিমের বিপরীতে যাকে প্রার্থী করা হয়েছে, তিনি কিন্তু দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, কারাবাসে তিনি ছিলেন। এই ব্যাপারটায় ডুজ অ্যান্ড ডোন্টস কি আছে? প্রার্থী করার ক্ষেত্রে এটা করা যায়, মানে কি ব্যাপারটা আছে? তো উনিও নমিনেশন ফাইল করবেন এবং তখন আমাদের অ্যানালিসিসের মধ্যেও আসবে কোন কোন কেস, কী কী ধারা। এখন দেখুন, কতগুলো উনি যদি কনভিক্টেড না হয়ে থাকেন তো তাহলে, এবং অভিযুক্ত না, উনি যদি চার্জশিটের অভিযুক্ত তো হয়েই ছিলেন, সেজন্যই তো নিশ্চয় কারাগারে ছিলেন, কিন্তু উনি অপরাধী প্রমাণ যদি না হয়ে থাকে, অনেকে তো আন্ডার ট্রায়াল প্রিজনার থাকে, আমাকে জেনে বলতে হবে, আমি এই বিশদে ওনার হলফনামাতেই থাকবে ওনার কী কেসের ইতিহাস সেগুলো, কিন্তু জেনারেলি বলছি, যেটা নিয়ম সেই হিসেবে বলছি, যে আন্ডার ট্রায়াল প্রিজনার বা কেস চলছে এরকম মানুষরা নির্বাচনে দাঁড়াতে পারেন। এটা তো আমাদের, এবং এটার বিরুদ্ধে চার্জশিট তো হয়েইছে, আন্ডার ট্রায়াল মানেই তো চার্জশিট হয়েছে, যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে এবং প্রমাণিত হয়ে জেল হচ্ছে, অপরাধী বলে জেল হচ্ছে, এবং অপরাধী হয়ে জেল হওয়ারও একটা টোটাল অপরাধের যে শাস্তি, যদি খুব লঘু শাস্তি হয় তাহলেও তারা দাঁড়াতে পারেন, কিন্তু একটা সার্টেন একটা সময়ের বেশি শাস্তি হলে তারা নির্বাচনে দাঁড়াতে পারেন না। তো এটা নির্বাচনের আইনগত দিক, আইনের কথা। অনেক আমাদের যেহেতু বিচার বিভাগের এই আদালতের প্রক্রিয়াগুলো খুব লম্বা সময় ধরে চলে, সুতরাং আন্ডার ট্রায়াল যাদের কেস চলছে এরকম প্রার্থী প্রচুর পরিমাণে থাকবেন, এবং এমএলএ যারা এখন সিটিং এমএলএ রয়েছেন তাদের মধ্যেও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে প্রচুর পরিমাণে রয়েছেন, এমপি যারা আছেন তাদের বিরুদ্ধেও আছে। এটা তো আমরা আমাদের যখন রিপোর্ট প্রকাশ করব সেখানে আমরা আবার ডিটেলে পরিসংখ্যানটা দেব, কিন্তু আমাদের যেটা আবেদন, এবং সেই আবেদন কিছুটা হলে সুপ্রিম কোর্টও শুনেছে এবং সুপ্রিম কোর্টও গাইডলাইন দিয়েছে, যে যাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধমূলক মামলাও চলছে তাদেরকে যেন প্রার্থী না করা হয়, রাজনৈতিক দল যেন তাদেরকে প্রার্থী না করে। যদি রাজনৈতিক, সুপ্রিম কোর্টের গাইডলাইন্সের কথা বলছি, আমাদের আবেদনের কথা বলছি না, সুপ্রিম কোর্টের গাইডলাইন বলছে তাদেরকে যদি প্রার্থী করা হয় তাহলে সেই রাজনৈতিক দলকে খুব সুস্পষ্টভাবে জানাতে হবে যে কেন একটা ক্লিন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া গেল না, এবং কেন আর সবাইকে কোনো ক্লিন ক্যান্ডিডেট না দিয়ে, পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে না দিয়ে কেন সেই মানুষটাকেই প্রার্থী করা হলো, এবং এই কথাটা জানাবে কিভাবে? সংবাদপত্রে জানাবে, নিজেদের ওয়েবসাইটে জানাবে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে 3 বার নির্দিষ্ট ফরম্যাটে তারা বিজ্ঞাপন দিয়ে জানাবে। সুতরাং এই রাজনৈতিক দলদের জবাবদিহিতার জায়গাটাকে জোরালো করার জন্য সুপ্রিম কোর্টের এই সুস্পষ্ট গাইডলাইন রয়েছে, যাতে পুরো রাজনীতিতে মাসল পাওয়ার বা রাজনীতিতে এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যে কথাটা আমরা বলি, সেটা যাতে কম করা যায়, সেই দিক দিয়ে আমাদের তো সাংগঠনিকভাবে কাজ আছেই, সুপ্রিম কোর্টও এটা নিয়ে গাইডলাইন দিয়েছে, নির্বাচন কমিশনও বলেছে, কিন্তু তারপরও আমরা দেখি বিভিন্ন সময়, শুধু এই প্রার্থী না, আরও অনেক প্রার্থীকে দেখবেন যাদের, ইনি তো না হয় সদ্য জেল থেকে বেরিয়েছেন, অনেকের অনেক দিনের অনেক মামলা চলছে, এমন প্রার্থী এমএলএ এমপি হয়েছেন যাদের বিরুদ্ধে নারী সংক্রান্ত আমরা অভয়ার কথা বলছিলাম, কিন্তু এমন মানুষদেরও আমরা নির্বাচিত করেছি যাদের বিরুদ্ধে মহিলাদের সাথে করা রেপের মামলা, ধর্ষণের মামলা এবং আরও অত্যন্ত ঘৃণ্য সমস্ত মামলা চলছে, মামলা এখনও শেষ হয়নি। তো তারাও প্রার্থী, এবং শুধু প্রার্থী না, এখন সিটিং এমপি এমএলএদের মধ্যেও তারা রয়েছেন। তো এইটা তো চলে, আমাদের রাজনীতিতে চলে, কিন্তু এটা যাতে না চলে তার জন্য, এটাকে ডিসকারেজ করা যায় তার জন্য সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইডলাইন রয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন, যে বিশেষ প্রার্থীর কথা আপনারা বলছেন
তার কেন সেই প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হলো সেটা নিয়ে তার দল কি বিবৃতি দিচ্ছেন, কারণ দলকে বিবৃতিটা দিতে হবে। আচ্ছা, এবার একদম শেষের দিকে একটা বিষয় আসবো, ইলেকশন ওয়াচের তরফ থেকে অফিসিয়ালি আপনারা রিপোর্ট কবে পেশ করছেন? হ্যাঁ, আমরা আমাদের প্রথম প্রেস কনফারেন্স 16 তারিখে 16ই এপ্রিল প্রেস ক্লাবে করব 3টের সময়, এবং দ্বিতীয়টা 20 তারিখে মানে 16 তারিখে যেটা হবে সেটা 23 তারিখের জন্য, এবং 20 তারিখে 20 এপ্রিল যেটা হবে সেটা 29 তারিখের জন্য আমরা এই প্রতিবেদন আপনাদের সবার সাথে শেয়ার করে নেব, এবং কনসোলিডেটেড একটা রিপোর্ট আমরা 22 তারিখে আপনাদের সামনে আনবো, আর তারপরে নির্বাচনের ফলাফল বেরিয়ে গেলে আমরা তার ভিত্তিতে একটা বিশ্লেষণ। সার্বিকভাবে তো কাজ হয়েই গেছে, আমি জাস্ট আনঅফিসিয়ালি জানতে চাইছি সার্বিকভাবে তো মোটামুটি কাজ আপনাদের সম্ভবত হয়েই গেছে, যেহেতু 16 তারিখ প্রেস আচ্ছা কাজ চলছে। এবারের যেহেতু প্রার্থীকে চিনুন, যে কথা আপনি বলছিলেন যে ব্যক্তি বিশেষে প্রার্থীকে চিনুন, কেমন মানে সার্বিক রিপোর্ট কি বলছে? না, এটা আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না, আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে, তবে কোনো বড় ডেভিয়েশন নেই, মানে অন্যান্য বারের যে ট্রেন্ড, মানে আমাদের কতগুলো লেন্স আছে ইলেকশন ওয়াচে, আমরা কত ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থী দেখি, তাদের অর্থনৈতিক প্রেক্ষাপট দেখি, কত কোটিপতি প্রার্থী দেখি, তারকা প্রার্থী, বয়স প্রার্থীদের কীরকম, শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের কীরকম, আমাদের যে লেন্স আমরা খুব আমাদের একদম ফিক্সড লেন্স, আমরা 20 বছর এইভাবেই কাজ করছি। তো আমাদের সেই লেন্সে আমি এইটুকুই আজকে বলতে পারি যে আমরা খুব বেশি যা নর্মাল আমরা দেখি তার থেকে খুব এদিক ওদিক কিছু দেখছি না, তারপরেও তো কিছু চমক থাকবে, সেগুলো দেখার জন্য আমাদের প্রতিবেদনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বেশ, আজকের আমরা কথা বললাম ডক্টর উজ্জয়িনী হালিমের সঙ্গে, এবং দীর্ঘ 20 বছর যারা এইভাবেই কাজ করছে ইলেকশনের ঠিক আগে কি চমক থাকে তার জন্য অবশ্যই আমাদের প্রেস কনফারেন্সের দিকে অপেক্ষা করতে হবে। প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে আপনাদের 16ই এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে, প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে ইলেকশন ওয়াচের 23 তারিখের জন্য, তারপরে রয়েছে 17 তারিখ, তারপরে এটা 20 তারিখে হবে, যেটা 29 তারিখের জন্য 3টের সময় প্রেস ক্লাবে আপনাদের সবাইকে আমন্ত্রণ দেব। বেশ, তাহলে 16 আর 20 তারিখে আমাদের নজর অবশ্যই থাকবে। ইলেকশন ওয়াচ অফিসিয়ালি তারা রিপোর্ট পেশ করতে চলেছে, যারা প্রার্থীদের তাদের হাল হাকিকাত, তাদের একেবারে প্রার্থীকে চিনুন, যে কথা তিনি প্রথমেই বলেছেন সেটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো, এবং সার্বিকভাবে আজকের আমরা এই আলোচনা করে বাংলার ভোট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা একটা বোঝার চেষ্টা করলাম। শেষে একটাই বার্তা থাকবে, ভোটের খবরে আমাদের করতে হয়, বাংলার ভোটের খবরে এটা আসুন না এবার একটু ব্যতিক্রম হোক, অর্থাৎ রক্ত ঝরা যাতে না হয়, যাতে কোনো সেই জায়গায় কোনো যেন সেই বড় অশান্তির খবর যেন না পাওয়া যায়, যাতে আমরাও অন্য রাজ্যের কাছে গর্বের সঙ্গে বলতে পারি সত্যি বাংলার ভোটটা একটা আনন্দ উৎসবের মতোই হয়, এটাই আমার মনে হয়। একটা ট্যাগলাইন আছে, আমরা বলি অবাধ, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন, এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, এবং এটা যাতে সুনিশ্চিত হয় সেদিকে প্রত্যেকটা নাগরিকেরই চোখ থাকা দরকার। ঠিক, ওনার কথা সূত্র ধরে আমাদেরও তাহলে এটাই হোক, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এবং উৎসবের মেজাজেই নির্বাচন হোক, কিন্তু ইতিমধ্যেই পোস্টার ছেঁড়া, একে অপরের উদ্দেশ্যে যে 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 কটূক্তি সেটা তো চলছে, সেটা মনে হয় নির্বাচনের একটা অঙ্গ হয়ে গেছে, নির্বাচনের মনে হয় একটা স্টাইল হয়ে গেছে। এবং শেষে আমরা এই আবেদনটা করব যে প্রতিবেদন দেখার পর আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই মতামত জানাতেই পারেন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।